প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে অনলাইন ক্লাস হবে নবম দশম শ্রেণীর ইতিহাস পরিচিতি। ইতিহাস যে পরিচিতি প্রথম অধ্যায়, সেটা সম্বন্ধে তোমাদের আজকে ক্লাস হবে। তো তোমাদের জানা দরকার ইতিহাস পরিচিতি সম্বন্ধে কিছু ইতিহাসের ধারণা থাকা দরকার। তো তোমরা কিছু ধারণা পাবা এই অধ্যায় থেকে। সেটা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই হয়েছিল। এই প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে একটা কি হয়েছিল, স্বাধীন দেশ হয়েছিল বাংলাদেশ। সেটা কি হয়েছিল, 16ই ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়, তাই না? 16ই ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়েছিল। তো আমরা আজকে এই অধ্যায়ে পড়াবো ইতিহাস পরিচিতি। এই ইতিহাস পরিচিতি পড়লে আমরা কিছু ইতিহাসের ধারণা পাব। ইতিহাস সবসময় সত্য ধারণা দিয়ে থাকে। তো এসো আমরা এই অধ্যায়ে যাওয়ার আগে কিছু চিত্র দেখে নিই, তাহলে তোমাদের জন্য এই অধ্যায়ের পড়া খুব সহজ হবে। চিত্র একটু লক্ষ্য করো, আমার হাতে আছে, দেখো। তোমাদেরই পরিচিত, এর আগে তোমাদের ক্লাসে দেখিয়েছি, আবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, লক্ষ্য করো, দেখো, হেরোডোটাস খ্রিস্টপূর্ব 5ম শতকে ইতিহাসের জনক হিসাবে খ্যাত। তাহলে ইতিহাসের জনক হেরোডোটাস, তার ছবি আমরা দেখছি। তারপরে আমরা দেখছি, দেখো, আধুনিক ইতিহাসের জনক লিওপল্ড ফন র্যাঙ্কে 1795 থেকে 1886 পর্যন্ত এ ছিল আধুনিক ইতিহাসের জনক। তারপরে দেখো, আমরা দেখছি হিউয়েন সাং সপ্তম শতকে চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। চিত্র লক্ষ্য করো। তাহলে আমরা আজকে এই অধ্যায়ের চিত্র দেখলাম। চিত্রে কি দেখলাম? ইতিহাসের জনক। তারপরে দেখলাম, লক্ষ্য করো, লিওপল্ড ফন আধুনিক ইতিহাসের জনক। তার আরেকটা চিত্র দেখলাম, দেখো, লক্ষ্য করো, হিউয়েন সাং। আচ্ছা, এখন আমরা এই পাঠ থেকে কি কি জানবো এইগুলো মনোযোগ দিয়ে তোমরা একটু খাতায় লিখো। আমরা আজকে এই পাঠ থেকে যেগুলো জানবো সেগুলো হচ্ছে ইতিহাস বলতে কি বুঝো। আমরা আজকে এই ইতিহাসের ক্লাসে যেইগুলো জানবো ঠিক সেই টপিকসগুলো লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তোমাদের সামনে যে সৃজনশীল প্রশ্ন খুব সহজ হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা লিখে রাখতে পারো এবং আমার এই লেখার পাশাপাশি আমি যে উত্তরগুলো বলে দেব তোমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে তোমরা একটু লিখে নাও, ইতিহাস বলতে কি বুঝো। ইতিহাস বলতে কি বুঝো? তারপরে আমরা জানব ইতিহাসের জনক এর নাম বা ইতিহাসের জনক কে। ইতিহাসের জনক কে?
প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমরা আজকে এই পাঠ থেকে যেইগুলো জানবো সেইগুলো তোমাদেরকে আগে পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, এরপরে তোমাদের এই পয়েন্টগুলোর উত্তরগুলো বলে দেব। 3 নাম্বার, ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কয়টি, বা ইতিহাসের উপাদান কি কি? চার নম্বর হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে? বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে? এরপরে আমরা জানব সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, দেখো তোমাদের এই বোর্ডে আমি লিখে দিয়েছি আজকের এই পাঠ থেকে। আজকে আমরা যে পাঠটা পড়ছি ইতিহাস পরিচিতি, ইতিহাস পরিচিতি। এই ইতিহাস পরিচিতি থেকে যে এই পাঠ থেকে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ইতিহাস বলতে কি বুঝো, ইতিহাসের জনক কে, ইতিহাসের উপাদান কি কি বা ইতিহাসের উপাদান কি, বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। আমাদের আজকের এই পাঠের এই 5টা পয়েন্ট আমরা জানব। তাহলে এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা বহু নির্বাচনীর মধ্যে দেখবা খ গ দেখবা এর মধ্যে কোনো না কোনো প্রশ্নের সঙ্গে জোর লাগানো আছে। অনেক সময় ক্ষয়ে মনে করো দেওয়া আছে, কয়ে দেওয়া আছে মনে করো ইতিহাসের জনক কি ক, এরপরে ক্ষয়ে দেওয়া আছে ইতিহাস বলতে কি বুঝো। তাহলে তোমাদের এই পাঠের যদি এই 5টা পয়েন্ট যদি জানো, তাহলে এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন থাকে তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। এই পুরো পাঠের এই 5টা বিষয়ে তোমরা যদি অনুগত থাকো তাহলে যে কোনো বহু নির্বাচনী হোক আর সৃজনশীল হোক, যে কোনো প্রশ্ন হলে তোমরা সহজে উত্তরগুলো লিখতে পারবা। আর তোমরা তো জানো, এর আগে বলেছি ক্লাসেও যে সৃজনশীল প্রশ্ন তোমাদের 3টে থাকবে, 2টে লিখতে হবে, যেটা মাসিক পরীক্ষা সেটাতে 2টে লিখতে হবে, 2টাতে 10 10 20, আর বহু নির্বাচনী 5টাতে 1 করে 5, মোট 25 মার্কের মাসিক পরীক্ষা। তো তাহলে আমরা আজকে এই 5টা অধ্যায়ের মধ্যে এই পাঠের এই 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট এর উত্তর জানি। আমরা দেখি যে ইতিহাস বলতে কি বুঝো। কেউ কি বলতে পারবা তোমাদের মধ্যে ইতিহাস বলতে কি বুঝো? একেবারে সহজ, ইতিহাস বলতে আমরা বুঝি মানব সভ্যতার বিবর্তনের ধারাবাহিক বিবরণ। তাহলে ইতিহাস বলতে আমরা বুঝি মানব সভ্যতার বিবর্তনের ধারাবাহিক বিবরণ। কি বুঝি? মানব সভ্যতার ধারাবাহিক বিবরণ। ইতিহাসের উৎপত্তিগত অর্থ হলো ঐতিহ্য। ইতিহাসের উৎপত্তিগত অর্থ হলো ঐতিহ্য। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ হিস্ট্রি
এর সহজ বা সরল অর্থ অনুসন্ধান বা গবেষণা করা। তাহলে এই ইতিহাসের ইংরেজি শব্দ হিস্ট্রি, আর এটা হচ্ছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। হ্যাঁ, আর এর সহজ অর্থ, এর হিস্ট্রি এর সহজ বা সরল অর্থ অনুসন্ধান বা গবেষণা। ইতিহাস হচ্ছে অতীতের ঘটে যাওয়া ঘটনাবলীর অনুসন্ধান ও বিবরণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে খুবই সহজ হবে তোমাদের জন্য। এরপরে আমরা যাব 2 নম্বর। দেখো, লক্ষ্য করো, আমি দাগ দিচ্ছি সহজ প্রশ্ন, ইতিহাসের জনক কে? বা তোমাদের এরকমও প্রশ্ন থাকতে পারে, বহু নির্বাচনে তো থাকতে পারে যে ইতিহাসের জনক এর নাম কি। 4টে অপশন থাকলো, ক, খ, গ, ঘ, 4 জনের নাম দেওয়া থাকলো। তাহলে তোমরা যদি ক্লাসে যারা মনোযোগী আছো, যারা ক্লাস ঠিক মতো করছো বা ক্লাস ঠিক মতো দেখছো, তারা বাসায় বসে যদি মনোযোগ দিয়ে ক্লাস দেখো, তাহলে তোমাদের এই প্রশ্নটাই যদি থেকে থাকে যে ইতিহাসের জনককে, অবশ্যই বলতে পারবা। তাহলে আমাদের এখন আমরা 2 নম্বর, দেখো দাগ মেরেছি 2 নম্বর, ইতিহাসের জনককে বা ইতিহাসের জনকের নাম কি? ইতিহাসের জনক হেরোডোটাস। তোমরা এর আগেও জেনেছো, আবার পুনরায় বলছি, ইতিহাসের জনকের নাম হেরোডোটাস। তাহলে তোমাদের এখন যদি এই প্রশ্নটাই থেকে থাকে, মনে করো বহু নির্বাচনীতে দেওয়া থাকলো যে ইতিহাসের জনকের নাম কি, যারা তোমরা অনলাইন ক্লাস যুক্ত আছো তারা এই পরীক্ষায় যদি আমি দিই বা সামনের পরীক্ষা যদি থাকে, অতি সহজে লিখতে পারবা, বলতে পারবা। আর যারা অনলাইন ক্লাসে মনোযোগ নাই বা ক্লাস দেখছে না বা পড়াশোনা করছে না, তারা কি এই ইতিহাসের জনকের নাম কি বলতে পারবে? আশা করি অবশ্যই পারবে না। আচ্ছা, এরপরে আমরা যাব ইতিহাসের উপাদান কি কি। ইতিহাসের এরকমও প্রশ্ন থাকতে পারে যে ইতিহাসের প্রকারভেদ করো, বা ইতিহাসের প্রকারভেদ কয়টি, বা ইতিহাসের উপাদান কি কি। এরকম প্রশ্ন সরলও থাকতে পারে, একটু জটিলও থাকতে পারে। তাহলে আমরা উত্তরটা এরকম হবে, ইতিহাসের উপাদান কি কি বলছে। ইতিহাসের উপাদান হচ্ছে, এরকমও প্রশ্ন থাকতে পারে যে ইতিহাসের উপাদান কয়টি। তো আমরা এটা জানবো এখন। ইতিহাসের উপাদান কি কি? ইতিহাসের উপাদান হচ্ছে 2টি। যদি থাকে যে ইতিহাসের উপাদান কয়টি, প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলতে পারবো যে ইতিহাসের উপাদান 2টি। ইতিহাসের উপাদান 2টি কি কি? একটি হচ্ছে লিখিত উপাদান, আর একটি হচ্ছে অলিখিত উপাদান। তাহলে আমরা ইতিহাসের উপাদান কি কি এবং ইতিহাসের উপাদান কয়টি অতি সহজে বলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই ইতিহাসের উপাদান কি কি জানলাম। একটি হচ্ছে লিখিত উপাদান, আর একটি হচ্ছে অলিখিত উপাদান। তাহলে লিখিত উপাদানগুলো কি কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। যে ইতিহাসের উপাদান কি কি জানলাম, জানার পর নাম জানলাম, নাম জানার পর তাহলে এই যে নাম জানলাম, লিখিত উপাদান ও অলিখিত উপাদান। এবার আমরা লিখিত উপাদান কি কি আর অলিখিত উপাদান কি কি, এগুলো তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা একটু জানি। ইতিহাসের লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। তাহলে লিখিত উপাদান এগুলো উপাদান, মানে লিখিত উপাদানগুলো হচ্ছে বৈদেশিক বিবরণ, দলিলপত্র, লিখিত উপাদান। অলিখিত উপাদান কি কি? অলিখিত উপাদান হচ্ছে বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। তাহলে আমরা এখন যদি প্রশ্ন আমাদের এরকম থাকে যে ইতিহাসের উপাদান কয়টি, কি কি বর্ণনা দাও, তখন আমরা কি করব? ইতিহাসের উপাদান জানলাম, ইতিহাসের উপাদান কি কি
তাও জানলাম। তারপরে কি লিখিত উপাদান ও অলিখিত উপাদানের কি কি কুমলো কুমলো লিখিত উপাদান, কুমলো কুমলো অলিখিত উপাদান, সেটাও জানলাম। আচ্ছা, এরপরে দেখো বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে। বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে বুঝতে হবে। বিষয়বস্তুগত ইতিহাস কোনো বিশেষ বিষয়ের উপরে, বিষয়বস্তুগত ইতিহাস হচ্ছে কোনো বিষয় কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়। আমি আবার বলছি, কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। ইতিহাসে কোনো আবেগের ঠাঁই নাই। তোমরা তো এর আগেও পড়েছি তোমাদেরকে যে কোনো আবেগ করে বা কোনো মানে বুঝবো না, এগুলোর কোনো ঠাঁই নাই ইতিহাসে। এরপরে দেখো পরেরটা লক্ষ্য করো, 5 নাম্বার দেখো, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। সময়ের বিবর্তনে, আজকে এক ধরনের সময়, কাল আর এক ধরনের, এটাকে বোঝাচ্ছে সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে, কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। তোমরা প্রিয় শিক্ষার্থী এর আগেও তোমরা জেনেছো, আমি আবারও বলছি যে সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে। এটা উত্তর একটু জেনে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখলে লিখতে পারো। যতদিন যাচ্ছে সমাজে নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে। যতদিন প্রবাহিত হয়ে যাচ্ছে নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে। এসব ঘটনা অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস কি বর্তমান সময়ের, এখন আগে কি বৈজ্ঞানিক কোনো উপায় ছিল? খুব কম ছিল। এখন দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্তমান সময়ের ইতিহাস লেখা হয়। যেমন তোমাদের যে এখন অনলাইনে ক্লাস হচ্ছে, আজ থেকে যারা 10 বছর আগে ছিল তাদের কি অনলাইনে এরকম ক্লাস ছিল? এরকম যাকে বলে সাম্প্রদায়িক ইতিহাস, যাকে বলে কি সাম্প্রদায়িক ইতিহাস। সুতরাং সময়ের বিবর্তনে ইতিহাসের পরিসরও ক্রমাগতভাবে বিস্তৃত হচ্ছে। আমরা আরেকটা বিষয় আলোচনা করা দরকার, ইতিহাসের বিষয়বস্তু। আমরা আজকে এই যে 5টা পার্ট জানলাম, এবার আরেকটা জানবো, সেটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু সম্বন্ধে বলতে গেলে বলা যায় ঐতিহাসিক ভিকো, একটা ঐতিহাসিক ভিকো বৈজ্ঞানিক, তার একটা ভিকো, VICO, ভিকো, এই ভিকো এর একটা ঐতিহাসিক, এই ভিকো একটা বলছে ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে। কি বলছে? তিনি মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। আমাদের ইতিহাসের বিষয়বস্তু জানা দরকার। তো এটা জানতে গেলে দেখা যাচ্ছে যে একটা ঐতিহাসিক একজন ভিকো, তিনি বলছেন যে মানব সমাজ ও মানবীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে, তাই সেসবই হচ্ছে ইতিহাসভুক্ত বা ইতিহাসের বিষয়বস্তু, ওইগুলোই। তাহলে মানব জাতির যে মানুষের যে গুরুত্বপূর্ণ অর্জন,
ও উন্নতির অগ্রগতিতে যে অবদান রাখে সেটাই হচ্ছে, যেটা অবদান রাখতে সক্ষম হয়েছেন সেটাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু বা ইতিহাসভুক্ত বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই ক্লাসের শিকন ফল তোমরা কি কি শিখলা আমি একটু তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন করি। অবশ্যই বলতে পারবা। এখন আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে আমাদের আজকের এই ক্লাসে কি কি শিখলাম, আমরা যে আজকে এই ক্লাসটা নিলাম, ক্লাসটা উপভোগ করলাম, এই ক্লাসের মধ্যে কি কি শিখলাম একটা প্রশ্ন তোমাদেরকে করি। আশা করি বলতে পারবা। ইতিহাসের জনক কে? ঠিকই বলেছ, ইতিহাসের জনক হেরোডোটাস। এর আগে তোমাদেরকে বলা ছিল। তোমরা নিয়মিত ক্লাসের প্রতি যদি মনোযোগ দাও তাহলে তোমাদের এই যে সামনে পরীক্ষা খুবই সহজ হবে তোমাদের জন্য। তো তোমাদের এখন আমি বাড়ির কাজ দিব, একটা সৃজনশীল প্রশ্ন, খুবই সহজ। আজকে যে অধ্যায় আমরা পড়লাম এই অধ্যায় থেকে একটা তোমাদের বাড়ির কাজ দিব, খুবই সহজ। প্রশ্নটা থাকবে খুবই সহজ। এর আগে তোমাদেরকে ক্লাসে করিয়েছি প্রশ্নটা, আমি আজকে আবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তো এই উদ্দীপকটা আমি বলে দিচ্ছি, আর ক খ গ ঘ তোমাদেরকে আমি প্রশ্ন লিখে দিচ্ছি। প্রশ্নটা খুবই সহজ, সৃজনশীল প্রশ্ন, তোমাদের বাড়ির কাজ। আমি উদ্দীপকটা একটু পড়ছি, একটু মনোযোগ দাও। এর আগে তোমাদের ক্লাসে আমি এটা পড়িয়েছি। সজল তার মামার সাথে গণগ্রন্থাগারে যায়। সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে। সজল বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে। সে বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে এবং পড়ে। এসব দেখে সজলের এক বন্ধু তাকে বলল, শুধু শুধু এসব বই পড়ে সময় নষ্ট করছো কেন? এই উদ্দীপকটা তোমাদের এই সৃজনশীল বাড়ির কাজ। তাহলে এবার আমি ক খ গ ঘ লিখে দিচ্ছি, লিখে নাও। এই সৃজনশীল প্রশ্নের তোমাদের যে বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন একটা, সেটার ক, যেইগুলো পড়লাম এর মধ্যে থেকেই থাকবে। এই উত্তরগুলো খুব সহজ। দেখো, হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? আমরা চিত্র দেখলাম। হিউয়েন সাং, হিউয়েন সাং হিউয়েন সাং কোন দেশের? হিউয়েন সাং, তোমরা লিখে নাও। হিউয়েন সাং কোন দেশের? কোন দেশের পরিব্রাজক? পরিব্রাজক। হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? এরপরে আমরা খ প্রশ্নে যাব। খ প্রশ্ন যাবে, সময়ের বিবর্তন। এই যে একটু আগে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বললাম প্রশ্নটার উত্তর, দেখো এখানে পেয়ে গেছো। সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে? সময়ের বিবর্তনে, সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে? পরিসর বিস্তৃত হচ্ছে। গ নাম্বার প্রশ্ন যাব। এরপরে গ, গ প্রশ্নে যাব। সজল
সজল জাতীয় গণগ্রন্থাগারে সজল জাতীয় গণগ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পাই? কোন ধরনের উপাদান দেখতে পাই? ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে যাব আমরা ঘ প্রশ্ন হচ্ছে, তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত? তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত? যুক্তি দাও। যুক্তি দাও। দেখো, একটু লক্ষ্য করো, সজল জাতীয় গণগ্রন্থাগারে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পায়? ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সাথে একমত? যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্যে এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন, বাড়ির কাজ দেওয়া থাকলো। এরপরে তোমরা দ্বিতীয় অধ্যায়, এর পরের ক্লাসে তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। তোমরা একটু দ্বিতীয় অধ্যায় তোমাদের পাঠ্য বই রিডিং পড়বা। তাহলে আমার সামনের নেক্সট ক্লাসে যখন আমি দ্বিতীয় অধ্যায় সম্বন্ধে আলোচনা করব, তখন তোমরা অতি সহজে প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবা এবং প্রশ্নগুলো বুঝতে পারবা। তোমাদের জন্যে খুব সহজ হবে। তাহলে তোমাদের এর সামনের যে পড়াটা থাকলো, বাড়ির কাজ দেওয়া থাকলো, একটা সৃজনশীল প্রশ্ন, আর সামনের ক্লাসের দিন আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। তোমরা সবাই দ্বিতীয় অধ্যায় বাড়িতে পাঠ্য বই রিডিং পড়বা। আজকের মতো শেষ। খোদা হাফেজ।